আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক, এই পর্বে আমরা আলোচনা করব ইউরোপের স্বপ্নের দেশ পর্তুগালে প্রবাসী বাংলাদেশীদের বর্তমানের কি হালচাল এবং যারা যেতে চাচ্ছেন সেই শ্রমবাজারটি নিয়ে। আর এর জন্য আমাদের স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আর্কিড ওভারসিসের পরিচালক জনাব মৃদুল ইসলাম মৃদুলকে। জনাব মৃদুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আচ্ছা, একটু বলবেন যে আপনারা তো দীর্ঘদিন ধরেই আসলে ইউরোপের দেশ পর্তুগালের যে শ্রমবাজারটি আছে সেটি নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন। তো আসলে বলবেন যে আসলে বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং বাংলাদেশীদের জন্য কতটুকু কাজের স্কোপ রয়েছে পর্তুগালে? বাংলাদেশীদের জন্য পুরো পৃথিবীতেই কাজ করার অনেক সুযোগ রয়েছে, কিন্তু সুযোগগুলোকে কাজে লাগানো এবং যে জায়গাগুলোতে আমাদের নক করা দরকার সেই জায়গাতে আমাদের অনেক গ্যাপ রয়েছে, ঘাটতি রয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেকেই জানেন না যে পর্তুগালে বাংলাদেশের যে যারা আছেন, যারা পর্তুগালে যেতে চায় বিশেষ করে কাজের জন্য, তাদের জন্য অনেক বড় শ্রমবাজার অপেক্ষা করছে। এবং পর্তুগালে যে কাজের ভিসা নিয়ে যাওয়ার যে বিষয়টি বা কাজ করা, সেই জায়গায় কিন্তু অনেকে এই বিষয়টি ওইভাবে ওয়াকিবহাল না। এর মূল কারণ হলো পর্তুগালে অভিবাসন নীতিতে একটি বিষয় ছিল ২০২৪-এর জুনের আগ পর্যন্ত কেউ যদি ট্যুরিস্ট ভিসা অথবা যে কোনোভাবে পর্তুগালে যদি পৌঁছাতে পারে, সেটা বৈধ অবৈধ যে কোনোভাবে গেলেই বৈধ হওয়ার একটি সুযোগ ছিল। যে কারণে পর্তুগালে যে কাজ নিয়ে মানুষ সেখানে কাজ করতে পারে, ঢুকতে পারে এবং তার যে ভবিষ্যৎ সেটিকে গঠন করতে পারে, এই যে বিষয়টি এটি কিন্তু অনেকটা আড়ালে পড়ে গিয়েছিল। কিন্তু আমরা আমাদের যে জায়গা থেকে আমরা মানুষকে শ্রমিক হিসেবে তৈরি করে বা শ্রমবাজারে যে ইউরোপের একটি বড় বাজার পর্তুগালে রয়েছে, সেই জায়গাটিতে কিন্তু আমরা বহুদিন ধরে কাজ করছি। এখন পর্যন্ত আমরা প্রায় যদি আমরা একেবারে তথ্যগতভাবে বলি, প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ লোক আমাদের মাধ্যমেই পর্তুগালেই এখন পর্যন্ত গিয়েছে এবং তারা কাজ করছে। এই যে কোন কোন জায়গায় কাজ করতে পারবে, শ্রমবাজারটা কিভাবে তৈরি হবে, সেই জায়গাগুলো কিন্তু একেবারে সিলেক্ট করা, সুনির্দিষ্টভাবে কাজ করা, সেটি কিন্তু বাঙালিদের নিয়ে কাজ করা খুব চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জের মধ্যে প্রধান চ্যালেঞ্জ হলো বাংলাদেশি যারা শ্রম ওখানে দিবে, তারা কিন্তু যে কাজ নিয়ে যায়, তারা বিভিন্ন কারণে বা নানা কারণে সে কিন্তু ওই ফিল্ডে বা ওই জায়গায় থাকে না। যে কারণে আমরা একটা চ্যালেঞ্জের মুখে চলে যাই। কারণ বাংলাদেশের মধ্যে একটি ইন্টেনশন কাজ করে, একটি প্রবণতা কাজ করে যে আমি কোনোভাবে ইউরোপের ভিতরে ঢুকবো, ঢুকে আমি রানওয়ে মানে ওইখান থেকে আমি চলে যাব, গিয়ে অন্য কোথাও কাজ করব বা আত্মীয়-স্বজন থাকে, মূলত পেপারসের জন্য। আচ্ছা, এই বাংলাদেশীদের এই সাইকোলজিটা কেন আসলে, এটা আমার জানার খুব আগ্রহ। এই সাইকোলজির পিছনে অনেক কারণ রয়েছে। সেটি হলো, মূল কারণ হলো যে কাজের জন্য যায় অনেক সময় সেই কাজের সাথে সে আসলে মানে খাপ খাওয়াতে পারে না, টিকে থাকতে পারে না। যেমন ধরেন পর্তুগালে যে ভিসাগুলো সাধারণত হয়, ম্যাক্সিমাম ভিসাই এগ্রিকালচার ভিসা, আচ্ছা। বেশিরভাগই। হুম, হুম। তো এগ্রিকালচার ভিসায় সে যখন যায়, একটা লাসবেরি, স্ট্রবেরি অথবা ওইখানে প্রচুর পরিমাণে জৈতুন মানে আপনার যে অলিভ যে চাষ হয়, সেই অলিভের বাগানে তারা যাচ্ছে। তো এই ধরেন ঠান্ডার মৌসুমে -1, -2, 3, 4, 5, 6 এমন সেলসিয়াসে তাদের কাজ করতে হয়। বাংলাদেশী একটা ছেলে সেই পরিস্থিতি গিয়ে ওইখানে কাজ করে, এটা কিন্তু তার জন্য খুবই দুরূহ হয়ে পড়ে। দুরূহ। যে কারণে সে কি করে, সে তার কমফোর্ট জোন খুঁজতে থাকে। আসলে পর্তুগালে ইমিগ্রেশনে এবং তাদের কিছু লসে তারা একটু পরিবর্তন এনেছে। আসলে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? ইমিগ্রেন্ট ল এর উপরে আসলে এই এখন যে গভর্নমেন্ট আছে তারা বেশ কিছু পরিবর্তন এনেছে। তবে এই পরিবর্তনের সাথে কিন্তু শ্রমবাজারের যে খুব একটা সম্পর্ক থাকবে তা না। হুম, হুম। শ্রমিক যারা যাচ্ছে বা যারা কাজ করতে চায়, হুম। তাদের মূল বিষয়টা থাকে যে আমি সেখানে কাজ করে আমার যে প্রাপ্য মজুরি, সেই মজুরিটা পাবো কিনা, তার সাথে একটা বিষয় ডিপেন্ড করে আপনি যেটি বললেন যে আমি এখানে বৈধ হতে পারবো কিনা বা পেপারসের যে বিষয়টি। হুম। টেম্পোরারি রেসিডেন্সি কার্ড যেটাকে বলে, সেটি সাধারণত পাওয়ার সাথে সাথেই আ আগে যারা ছিল তারা কিন্তু ফ্যামিলির জন্য এপ্লাই করতে পারত। যদি তার যে ট্যাক্স এবং তার যে আইআরসি বলে যেটা আমাদের যেমন টিনের মাধ্যমে আমরা রিটার্ন দিই, ঠিক হুম। পর্তুগালও ওই পলিসিতে রিটার্নের একটা পলিসি রয়েছে। ঠিক ওইভাবে যারা তাদের আয়কর দিয়ে যাচ্ছে, তারা ওই নির্দিষ্ট পরিমাণে আয়করের যে আইআরসি যদি ঠিক থাকে, তারা তখনই এপ্লাই করতে পারত। কিন্তু এখন যে নিয়মটা, সেই নিয়মে এসেছে যে তার কার্ড পাওয়ার ২ বছর পর নতুন যারা করবে তারা তাদের ফ্যামিলির জন্য এপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে একটু চ্যালেঞ্জ হয়ে গেল কিনা প্রবাসী যারা প্রবাসীদের শ্রমিক জন্য হিসেবে যাচ্ছে? আসলে যারা আগেও এই বিষয়টি এপ্লাই করত, তাদের জন্য যে খুব বেশি সহজে হয়ে যেত বিষয়টা এমন না। কার্ড পাওয়ার পর তাদেরও নিতে, নিতে ১ বছর, ১.৫ বছর বা ৮-৯ মাস, ৬ মাস এমনিই লেগে যেত। এখন দেখা যায় ২ বছর যেহেতু তারা একটা
টাইম বেঁধে দিয়েছে, সেক্ষেত্রে তারা অন্য প্রক্রিয়া যেটিকে আরও লেন্দি সেটিকে হয়তো বা আরও একটু স্মুথ করার চেষ্টা করবে এবং একজনের প্রিপারেশনে থাকবে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশিদের জন্য বা অন্য অন্য দেশে, যেমন এখন আমরা জানি যে ট্রাম্প আসার পরে ইউএসএতে ইমিগ্রেশনে বা ইমিগ্রান্ট যারা আছে তাদের জন্য পলিসি একটি কঠিন হয়েছে। তো ওভারঅল গ্লোবালাইজেশনের যুগে আমরা দেখছি যে অন্য অন্য দেশেও কিন্তু এই ইমিগ্রেন্টদের জন্য বিভিন্ন পলিসি বিভিন্ন দেশে বিভিন্ন সময় চেঞ্জ আনে, আবার সেটা পরিবর্তন হয়, এমনই অবস্থা। যেহেতু অভিবাসন বিষয়টা নিয়ে আপনি গবেষণা করেন এবং নিজের ফাইল প্রসেসও করেন, পাশাপাশি আপনি একজন গণমাধ্যম কর্মীও। তো এই বিষয়গুলো যেগুলো আপনার ফাইন্ডিংস রয়েছে সেগুলো কি দেশি কিংবা বিদেশি কোনো গণমাধ্যমে আপনার না, বলার কিংবা লেখার সুযোগ হয়েছে কিনা? আমি এটা নিয়ে কাজ করছি। আমি প্রতিবারই ফাও এর একটি প্রোগ্রাম হয়, সেখানে এগ্রিকালচার লেভেলে বাংলাদেশিদের কোথায় কোথায় স্কোপ আছে, তো ওদের যে প্রযুক্তিগুলো বাংলাদেশে কাজ করানো যায় কিনা, বাংলাদেশি শ্রমিকদেরকে ক্যাপাবেল করে ফ্রি কোনো ট্রেনিং বা অন্যান্য সেমিনারে অ্যাটেন্ড করানো যায় কিনা সে বিষয়ে কিন্তু কথা বলি। কিন্তু আপনাকে এইখানে যখন কথা বলি, ধরেন বাংলাদেশি 30 জন, আমি এর আগে এরকম প্রোগ্রাম করেছিও, 10-12 জনকে আমি ইতালির যে ফাও এর সাথে বা WFA ফুড অ্যান্ড এগ্রিকালচার যে অর্গানাইজেশন তাদের সাথে ট্যাগ করে দিয়েছি। এখন তারা লেকচারটা কিভাবে দিচ্ছে? তারা লেকচার দিচ্ছে ইংলিশে অথবা ইতালিয়ান ভাষায়। তো বাংলাদেশি কৃষকদের যখন আমি ওটার সাথে ওই জুম মিটিংয়ে বা ইসে লিয়েন করছি বা অ্যাড করছি, তারা কিন্তু এটা ভালোভাবে নিতে পারছে না। তা আমার মতো ব্যক্তি পর্যায় থেকে এই ধরনের স্বেচ্ছাসেবী কাজ করা, আমরা তো আমাদের নানা ধরনের, সেটা একটু টাফ হয়ে যায়, একটু একটু difficult হয়ে একটু যায়। ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু সরকারের পক্ষ থেকে যদি ইতালি অ্যাম্বাসির সাথে বা অন্যান্য অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে তারা যেভাবে কাজ করছে, একটা ফিল্ডে গিয়ে কিভাবে কাজ করে, ইতালি অ্যাম্বাসির সাথে কথা বলে কিন্তু 10 জন ওই লেভেলের টেকনিক্যাল পারসন বা রিসোর্স নিয়ে আসা যায় বাংলাদেশে। বাংলাদেশে একটা বড় সেমিনার করে কৃষকদের বোঝানো যায়। আপনি অনার্স পড়া একটা ছেলেকে নিয়ে ইতালিতে কৃষিকাজ করাচ্ছেন, বাট বাংলাদেশে কৃষিকাজ করার জন্য এক্সপার্ট রয়েছে। এখন বাংলাদেশে সে অনার্স পড়ে বেতন পায় কত? সর্বোচ্চ 30,000, 40,000, 50,000, কিন্তু ওইখানে গিয়ে তো 2,000 ইউরো পাচ্ছে। এখন এই জায়গাটাই তো সমস্যা হয়ে যাচ্ছে, গ্যাপটা তো এখানেই মানে এই হচ্ছে। গ্যাপটা তাহলে কিভাবে পূরণ করা যায়? আমি বলছি যে শ্রম বাজারটাকে যথাযথভাবে ব্যবহার করা। ও তো ও ও যে পরিমাণ পড়াশোনা করছে তাকে টেকনিক্যালি সাউন্ড করে আরো উপরে একটা জায়গায় দেওয়া যায়। ইউ আর এ ম্যানেজার অর লিডার এই পুরো টিমের, তুমি যেহেতু এটা জানো, পড়াশোনা করছো। কিন্তু আমার যে লেভার লাগছে সেই লেভারের জায়গায় আমি লেভারই নিতে পারি, তাহলে আমার শ্রমিক দুইভাবে পুশ হলো। এই জায়গায় যখন আমরা নিজেদেরকে স্টাবলিশড করতে পারবো, আমার কাছে অ্যাভেলেবেল শ্রমিক আছে, আমার কাছে অ্যাভেলেবেল ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, এই ধরনের লোক আছে, অল আর ক্যাপাবল, কেউ চলে যাবে না, তোমার ওইখানে গিয়ে কাজ করবে, সেভাবে আমি প্রস্তুত করছি, তখন আমাদের শ্রম বাজারটা বড় হবে। কিন্তু আমি একটা, ধরেন আপনি যে ধরনের এনভায়রনমেন্টে কাজ করতে প্রস্তুত, আপনাকে নিয়ে যখন আমি বসিয়ে দিচ্ছি একটা কষ্টের কাজে, তখন কিন্তু আপনি আপনার প্রপারটা দিতে পারতেছেন না, কিন্তু ওই জায়গায় যে যাওয়ার কথা সেও যেতে পারছে না। সেটা একটা বড় চ্যালেঞ্জ। একটু জানতে চাই যে আমরা দেখেছিলাম যে মাঝখানে রোমানিয়াতেও বাংলাদেশিদের জন্য বেশ ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল। তো এরপরে আবার রোমানিয়াতেও একটু কমে গেল। তো আসলে এই সুযোগগুলো তৈরি হয় পরবর্তীতে আবার কেন এই শ্রমবাজারটা বন্ধ হয়ে এই যায়? রোমানিয়ায় যারা যায়, রোমানিয়ার যে বৈধতা বা কাগজ পাওয়া এবং যে স্যালারিটা, এটা কম ছিল। কিন্তু রোমানিয়ায় এই যে মানুষের মাথার মধ্যে একটা জিনিস দেওয়া যে ভাই তুমি আজকে এখান থেকে পালাই যাচ্ছ, কিন্তু তুমি তো পুরো বাংলাদেশের ক্ষতি করে দিয়ে যাচ্ছ। আচ্ছা, এই পালাতে আসলে কারা সাহায্য করে? পাড়াতে এটা হলো মেসেজ আগে থেকেই নিয়ে যায় যে আমার ইতালিতে আত্মীয় আছে, আমি ওখান থেকে ইতালি চলে যাবো, ইতালি গিয়ে কাগজ করব, ঢোকার জন্য ঢুকতেছি। রোমানিয়াতে প্রথম যখন লোক নেওয়া, তার তো প্রকৃত লোক দরকার, সে বিজনেস করেনি। এখন রোমানিয়া সেনজেনের ভিতরে ছিল না, পরে ঢুকছে। তো রোমানিয়া একটা পর্তুগালের লোক ঢুকতে গেলে বাংলাদেশ থেকে শ্রমিক, তার লাগতো, ধরেন ওই সময়ের কথা বলতেছি, 13-14 লাখ টাকা। যে সময় রোমানিয়ার এই ঘটনা ঘটে, সে সময় রোমানিয়া যাওয়া যেত 6-7 লাখ টাকায়, ইতালি যেতে সে সময় লাগতো 16-17 লাখ টাকা। তাই কি চিন্তা করতো, আমি রোমানিয়া ঢুকবো, রোমানিয়া ঢুকে আমি ইতালি চলে যাব, কারণ আমি তো কান্ট্রিতেই ঢুকতেছি। এখন ওই রোমানিয়া স্যালারি কম, রোমানিয়ায় 700 ইউরো পাচ্ছে। সে যদি ইতালিতে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টেও কাজ করে, সে 1,000-1,200-1,300 ইউরো পাচ্ছে, ইউরোই পাচ্ছে। তাহলে কি করতে হবে, নিজের স্বার্থ এবং তার ওইখানে ভবিষ্যৎ কাগজ তাড়াতাড়ি হবে, যে কারণে সে রোমানিয়ার শ্রমবাজারটা নষ্ট করে দিচ্ছে। সেই জায়গায় এই শ্রমবাজার সে যে লং টার্মে বাংলাদেশের এবং অন্য 1,000 জনের ক্ষতি করে দিল, সেটা কিন্তু, কারণ ওই একটা কথাই তো আছে যে নিজে বাঁচলে বাপের নাম, এই জায়গাটা হয়ে দাঁড়ায়। এই ইস্যুগুলোর জন্য বাংলাদেশের অনেক দেশে শ্রমবাজার নষ্ট হয়েছে।
আচ্ছা, আপনার কাছে কি মনে হয় আপনি নিজে আসলে এই বিষয়গুলোর প্রত্যক্ষদর্শী হিসাবে খুব সামনে কাছ থেকে দেখেছেন। আসলে বাংলাদেশে যে কনস্যুলেট অফিসগুলো আছে, এমবাসি গুলো আছে, আসলে তারা কি এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেয় কিনা? অনেক দেশের দূতাবাসে, বাংলাদেশি যে দূতাবাস, সেখানে আমার যাওয়া হয়েছে। আপনি আশা করি আপনিও যাবেন, দেখবেন। এই জায়গাগুলোতে বাংলাদেশের যে সে দেশ থেকে এসে এখানে কাজ করছে হুম, এবং বিভিন্ন ধরনের যে তাকেও দূতাবাস রেগুলার যে সার্ভিস, এর বাইরে তো কোনো কাজই করতে পারে না। এটা নিয়েই তো তারা বিরক্ত দেখা যায়। এই পাসপোর্ট করা, ক্লিয়ারেন্স দেওয়া, হুম, হুম, এনআইডি ক্লিয়ারেন্স বা বার্থ সার্টিফিকেট করা, তাদেরকে বিভিন্ন সময় ভিসা দেওয়া, মানে বাংলাদেশি যারা ওই দেশের পাসপোর্ট হোল্ড করে তাদেরকে ভিসা দেওয়া, হুম, এগুলো নিয়েই তারা। কিন্তু বাংলাদেশের এখানে দূতাবাসেরও দোষ, তাদেরও ওইখানে যে রিসোর্স বা তাদের যে পরিধি, তাদের যে সাপোর্ট রয়েছে বা আমরা যেটা যে কর্ম আহ, পদ্ধতি, সেটি আসলে এইভাবে হয়ে আসছে। তাদের যদি লোকজন না থাকে, জনবল যদি কম থাকে, তারা এই সাপোর্টগুলো দেওয়াও কঠিন। হুম। এটা একেবারে গোড়া থেকে চেঞ্জ করা উচিত। সেখানে একটা প্রশিক্ষণ টিম থাকা উচিত। বাংলাদেশিদের ওইখানে ভাষার একটা টিম থাকা উচিত। যে দূতাবাসে যেটা, যে বাংলাদেশিদেরকে ইতালি দূতাবাসে একটা সেকশনই থাকবে যে ইতালির ভাষা শিখাবে। পর্তুগালে একটা সেকশনই থাকা উচিত যে পর্তুগালের ভাষা শিখাবে। হ্যাঁ, এরকম যে ফ্রিতে, যাতে তারা ওই দেশের কালচার, ওই দেশে একটা লোক হাসপাতালে গেছে, সে যদি বলতে না পারে যে আমার পেটে ব্যথা করতেছে, হুম। তাহলে পর্তুগালের ডাক্তার তাকে কি সেবা দিবে? তখন কি আমি একটা সাথে করে দোভাষী নিয়ে যাব? না, আমি এটা যদি তো। ইংলিশও বলতে না পারি, আমি যদি পর্তুগিজও বলতে না পারি, আমি তো বাংলায় বললে ওই দেশের ডাক্তার বুঝবে না। আচ্ছা, একটু বলবেন যে আপনাদের যেই ওভারসিজটি রয়েছে, আর্কিড ওভারসিজ, এখান থেকে এখন পর্যন্ত মোট কতজনের ফাইল আপনারা প্রসেস করেছেন? আমরা আমরা এখন পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে প্রায় 2500 থেকে 3000-এর মতো ইউরোপে গিয়েছে। অন্যান্য দেশেও আমরা চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করি যে একেবারে স্কিল যারা এবং আমাদের যে ঝরে পড়া বা ভিসা না হওয়ার যে সংখ্যা, সেটি 0.5% or 1% এমন। কারণ আমরা ওইভাবেই বৈধতা নিয়ে সবার সম্মতি নিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে তাদের সাথে কথা বলেই আমরা নেওয়ার চেষ্টা করি এবং সেভাবেই হচ্ছে। আচ্ছা, তবে বাংলাদেশের বাস্তবতায় দেখা যায় আসলে ইউরোপের স্বপ্ন দেখিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি যে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাগুলো গণমাধ্যমেও আসে। আপনি নিজেও গণমাধ্যম কর্মী হিসাবে এরকম অনেক স্টোরি আপনার কাছেও এসেছে হয়তো। তো এই জিনিসগুলো আসলে কেন মানে রিপিটলি ঘটে এবং দেখা যায় এর জন্য অনেকে সর্বস্বান্তও হয়েছে ইউরোপে যাওয়ার আশায়। তো এই জায়গাগুলো আসলে কেন ঘটছে? আমি আজকে আপনার মাধ্যমে বিটিভির যারা দেখছে তাদের একটা মানে এই দুষ্ট চক্রের একটা চক্রের বিষয়ে বলি, একটা তথ্য দেই। সেটি হলো ইউরোপ, আমেরিকা এবং কানাডার বেশ কিছু এলাকা পর্যায়ের দালাল বা যারা কাজ করে, এরা কখনোই ভিসা দিতে পারে না, হুম, এরা টাকাটাকে রোল করে। হ্যাঁ, কিছু আমাদের মতো কিছু লোকের সাথে পরিচয় থাকে, তারা ধরেন 10টা ফাইল ধরলো, হুম, তাই এক একজনের কাছ থেকে 2 লাখ টাকা করে নিল, 20 লাখ টাকা হলো। এই 20 লাখ টাকা সে ব্যাংকে রেখে দেয় হুম, হুম, বা কোনো একটা কাজে খাটায়। তো এই ব্যাংকে যদি আপনি 20 লাখ টাকা রাখেন, বাংলাদেশের এই প্রেক্ষাপটে যদি সঞ্চয়পত্র করেও 1 বছরের জন্য রাখেন, তা আপনি প্রতি মাসে 20,000 টাকা পাবেন। সে 1 বছর ওই গেস্টটাকে ঘুরাইতে থাকে, এর মধ্যে ধরেন আমার কাছে 2টা বই দিল যে ভাই এই কাজগুলো করে দেন। তো এই 10টার মধ্যে 2টা হয়, এই 2টারে সে দেখায় আবার যে এই 2টা হইছে। আর 20 জনের টাকা কিন্তু তার কাছে আটকানো, সেটা রুলিং করে। এই এই টাকা কিন্তু তার ব্যাংকেই থাকে। সে আবার 10 জনের কাছ থেকে টাকা নিয়ে এদের 8 জনের টাকা ফেরত দিয়ে দেয়। 2টা ভিসা তো হইছে। হুম, হুম। হ্যাঁ? তাদের ঘুরাতে থাকে। এর মধ্যে কিছু, কিছু হয় কি, কিছু ভিসা যেহেতু হয় তার উপরে ২-১ টা ভিসা হচ্ছে, তার উপরে বিশ্বাস চলে আসে। এই লোক মাল্টি লেভেলে নক করে। কারণ সবাই তো আর আর্কিড ওভারসিজের মতো কনফার্ম লোক পাঠাতে পারে না। কিছু লোক থাকে যে ঠিক আছে ওইভাবে গেলে তোমার খরচ হবে ইউরোপে ১৫ লাখ বা ১০ লাখ। ঠিক আছে, তোমারে আমি লিবিয়া দিয়ে পাঠাবো। তুমি আমারে ১০ লাখ দিও। কিন্তু এই ছেলেটা চিন্তা করে, গরিব ঘরের ছেলে, যে আমার ৫ লাখ টাকা বেঁচে যাবে। তো ইতালি তো উঠলেই হয়। তা আমি ওইভাবেই যাই, একটু কষ্টই হবে। তো সে কিন্তু জানে না যে লিবিয়ায় তার জন্য কি অপেক্ষা করছে। সে কিন্তু জানে না যে লিবিয়ার ওই জঙ্গলে তার মৃত্যু অপেক্ষা করছে বা ওই লিবিয়ার ভূমধ্য সাগরে যে সেখানে তার মৃত্যু অপেক্ষা করছে। সে কিন্তু জানে, সে চায় যে আমার ৫ লাখ ৭ লাখ টাকা সেভ হোক। সে তখন এই অফারটা লুফে নেয় এবং এইভাবে তো অনেকে গিয়েছে। আচ্ছা, এর সাথে কি এটা মানে ওভারসিজের যারা ওনার আছে তারাও কি এর সাথে সংশ্লিষ্ট আছে কিনা? আমাদের এখন পর্যন্ত মানে নট এ সিঙ্গেল পারসন
মানে ভিসা তো ধরেন, মানে ভিসা ছাড়া তো দূরের কথা, আমরা প্রথমে এনশিওর করি আমাদের অ্যাডভান্স নেওয়ার ক্ষেত্রেও আমরা প্রথমে এনশিওর করি যে এ ফিট কিনা, এ গিয়ে পর্তুগাল কাজ করতে পারবে কিনা, বা এ গিয়ে রোমানিয়া কাজ করতে পারবে কিনা। তারপরে আমরা তার ভিসা প্রসেসিং করি মেডিকেল সহ। এছাড়া আমরা ওইভাবে আমরা সবার কাজ নেইও না, কারণ আমাদের অফিসে কখনো এসে লোকজন দাঁড়িয়ে থাকবে যে আমাদেরকে ফাইল দিছে, এমন ঘটনা ঘটে না। আপনার দাওয়াত থাকলো। না, আমরা বিষয়গুলো বিভিন্ন এমন। সময় শুনি যে আসলে টারজান ভিসা, এই টারজান ভিসার সাথে সংশ্লিষ্ট অনেকেই থাকেন যারা আসলে এই টাকাটা কয়েকটা হাত ঘুরে ঘুরে এই আমি দালালদের তো এটা পর্যায়ে। আপনাকে বললামই, এই ভিসাগুলো এরকমই হয়। এবং এটি ধরেন তাকে যে লিবিয়া নেওয়া হচ্ছে, ইমিগ্রেশনে আপনার লিবিয়া যাচ্ছে, যখন পুলিশ ইমিগ্রেশনে আটকে দেয় তখন আমরাও বিভিন্ন লেভেল থেকে, আমরা বলছি বাংলাদেশের যারা নেতা আছে অন্য অন্য তারা করে, কিন্তু ইমিগ্রেশন অফিসার তাকে আটকালো কেন? আটকালো, সে যথাযথ উত্তর দেয়নি। তুমি লিবিয়া গিয়ে কি করবা? ইমিগ্রেশন অফিসার তাকে ডাউট ফিল করছে যে সে লিবিয়া গিয়ে হয়তো ওই সাগর পাড়ি দিয়ে ইতালি ঢুকবে, তার জীবন সংকটে পড়তে পারে। এটা কিন্তু তার রাইটস আছে একটা ইমিগ্রেশন অফিসারের আটকানো, কিন্তু সে কিন্তু তদবির করে, জোরাজুরি করে, হাত পা ধরে বা কোনোভাবে প্রুফ করে যে আমি লিবিয়াতেই থাকবো, লিবিয়াই কাজের জন্য যাচ্ছি, সে কিন্তু গেল। সে সহজেই যে যেতে পারে এমন না, যাওয়ার পরে কিন্তু সে ওই রানওয়েটা করে, সে ওইখান থেকে যায়। তো বিষয়গুলো, আর আপনাকে একটু তথ্য দিই, আপনি যেহেতু, আমরা কখনো লিবিয়ার ভিসাই করিনি, এটাই পাবেন না আমাদের ইয়া থেকে। আচ্ছা। কারণ আমরা যেখানে মনে করি যে এখানে ডেঞ্জার, এখানে প্রবলেম হতে পারে, সেই জায়গাগুলোতেই আমরা কাজ করি না। কারণ এতদিন ধরে আমরা কাজ করছি, এখানে রেপুটেশনের একটা ইস্যুস থাকে। আচ্ছা, একটু বলবেন যে পর্তুগালে আসলে ভাষাগত যেই একটি বিষয় বলছিলেন, তো এই বিষয়ে আপনারা কি আগেই ভাষাগত কোনো ট্রেনিং কিংবা কোনো কোর্স করাচ্ছেন কিনা? আমরা মানে যে সমস্ত জায়গায় আমাদের যারা থাকে তাদের যাওয়ার পর পর যে লিগালের যে ধরেন সোশ্যাল একটা কাগজ থাকে, ফাইন্যান্স, হ্যাঁ, নিফ যেটাকে বলে, হুম। এই এই যে কাগজগুলো আমরা করে দিই, দেওয়ার পরে তারা যাওয়ার আগে আমরা টুকটাক কথা বলার জন্য, আমাদের যারা প্রথম গিয়ে ঢোকে সেখানে দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশি সুপারভাইজার আছে, এমন জায়গায় আমরা দিই। এবং ওই জায়গায় গিয়ে তারা যাতে সার্ভাইভ করতে পারে এবং ওখানে গিয়ে তারা এই ধরনের ট্রেনিং পেতে পারে, এটা তাদেরকে আমরা একটা গাইডলাইন দিয়ে দিই যে আপনারা এইগুলো করেন। কিন্তু এই চ্যালেঞ্জিংগুলো ওইখানে গিয়ে, এই পর্যন্ত যারা গিয়েছে ম্যাক্সিমাম নিজেরাই এই ভাষাগুলো শিখে নেয়। এখানে থাকা অবস্থায় আমরা বেসিক যে ধারণাগুলো, বেসিক এটা তাদেরকে বলি, বিভিন্ন অ্যাপ আছে, লিঙ্ক আছে, সেগুলো দিয়ে দিই, কিছু কিছুই করে। কিন্তু এই বেশি তো আমাদের, আপনাকে বললাম যে এগ্রিকালচার লেভেলের যায়, তো তারা ওইখানে গিয়ে ওই ধরনের। এবং পর্তুগালে আপনি খুবই, এটা আমাদের জন্য অনেক গর্বের যে বাংলাদেশের অনেক লোক পর্তুগালে রয়েছে। অন্য অন্য দেশের চেয়ে এখানে থাকা অনেক কমফোর্ট, এবং বাজার সদাই থেকে শুরু করে সবই আপনি চাইলে, লিসবনে একটি রোড আছে ব্যানফার্মাসেও, সেখানে গিয়ে আপনি একেবারে বাংলাদেশের মতো মনে হবে কি আপনি বাংলাদেশে একটা বাজারে আছেন, সব কিছু করতে পারবেন, লেনদেন সহ শুরু করে কেনাকাটা, এই ঝামেলাগুলো হয় না। এবং ওইখানেই অনেক আমাদের বাংলাদেশি একজন সিরাজগঞ্জের এক ভাই আছে, তারই একটা ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, এবং সেখানে অন্য অন্য দেশের যারা আছে তারা সেখানে ট্রেনিং করে, আচ্ছা, আচ্ছা। ব্রাজিল যারা আছে। পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের জন্য। হ্যাঁ, উনি ওই স্কুলের মালিক, সিরাজগঞ্জের, সে সে একজন এন্টারপ্রেনিয়র। তো এরকম কিন্তু, এবং সে কিন্তু বাংলাদেশিদের পেলে তার ওই খরচও কম নেয়, তারা যাতে ল্যাঙ্গুয়েজ শেখে সেটা চায়। এবং পর্তুগালে আপনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়া আপনি কিন্তু পাসপোর্ট পাবেন না। সেই জায়গায় তার স্কুলটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখছে। সো ওই স্কুলের সাথেও আমরা আমাদের যারা যায় তাদেরকে ট্যাগ করে দেই। যে একটু বলবেন যে যারা এখন চিন্তা করছেন যে পর্তুগাল যাবেন, যদি আপনাদের অফিসের মাধ্যমে যায়, সেক্ষেত্রে আসলে প্রাথমিকভাবে তার কি কি লাগবে, কয়টি ধাপ আসলে অতিক্রম আমরা তো করতে হবে? আসলে আমাদের যেহেতু রিক্রুটিং লাইসেন্স নেওয়া রয়েছে, তো আমরা সর্বপ্রথম তার সাথে কথা বলে আমরা ওই দেশের চাহিদা অনুযায়ী তার পাসপোর্ট নিয়ে তার মেডিকেল করি, সে কিনা প্রবাসী কল্যাণ কার্ড করে, তারপরে তাকে একেবারে বাংলাদেশ থেকেই লিসবনে আমরা ফ্লাই করাই। এখানে মাঝখানে কোনো জায়গা রাখি না যে সে ওইখান থেকে চলে যাবে বা অন্য কোথাও যাবে। সেক্ষেত্রে আসলে কেমন খরচ হতে পারে? এটা ডিপেন্ড, মানে ওই অনেক সময় হয় কি, ওই যে সংস্থা যারা নেয় তারা কিছু জামানত চায়। একটি বিষয় আপনি যেহেতু জানতে চাইলেন যে পর্তুগালে যাওয়ার ক্ষেত্রে যারা স্কিলড, যারা একটু শিক্ষিত আছে, আমি তাদেরকে বলবো বিটিভির মাধ্যমে 2টা ভিসায় আপনারা নিজেরা ট্রাই করতে পারেন, আপনাদের জন্য অনেক ভালো হতে পারে। সেটি হলো D7 একটি ভিসা রয়েছে, যেটি আপনি যদি, আপনার যদি ইনকাম থাকে বাইরের, বা আপনি যদি ফ্রিল্যান্সার হন বা অন্য অন্য আপনি যদি চেষ্টা করেন, আপনার যদি কোনোভাবে আপনার অ্যাকাউন্টে বাইরের কোনো টাকা আসে,
সেটা আপনি যদি শো করতে পারেন বৈধভাবে, এবং পর্তুগালে আপনি যদি সোশ্যাল নিফ চালু করে একটা ভাড়া বাসা নেন, তাহলে আপনি অ্যাপ্লাই করে বিনা টাকায় আপনি পর্তুগাল যেতে পারবেন। আরেকটা হলো নোম্যাডস ভিসা। একটি নোম্যাডস ভিসার বিষয়ে পর্তুগাল অনেক ওপেন, অনেকেই নোম্যাডস ভিসা নিয়ে পর্তুগালে আছেন। এখানে কোনো টাকাই খরচ হয় না, আপনি অ্যাপ্লাই করে আপনার মতো করে, এটা আপনারা যদি গুগলে সার্চ দেন আপনারাও দেখতে পারবেন। একটা মানুষ ধরেন ইতালি অ্যাম্বাসিতে আপনি শুনেছেন যে 1 বছর 2 বছরও বই আটকে রয়েছে। আমি আমার অনেক লাইভে ফেসবুকেও, যে আমি বেশি সোশ্যাল মিডিয়া ওইভাবে অ্যাক্টিভ না, তারপর আমি মাঝে মধ্যে বলেছি, একটা লোক যদি তাকে চিন্তা করে যে আমি কোনো দালাল ছাড়া, মানে দালাল মানে বলছি যারা খারাপ লোক, যারাই, আমি কোনো প্রতারণায় পড়বো না, আমি ইউরোপ যেতে চাই, সে 1টা বছর টাইম নেবে, অনলি 12 মাস। কোনো জায়গায় বই আটকানোর, কারো পিছনে দৌড়ানোর দরকার নেই। সে নিজেকে রেডি করে নিজে নিজে যদি ট্রাই করে, তাহলে সে 5 থেকে 6 লাখ, সর্বোচ্চ 10 লাখ টাকার মধ্যে তার ইউরোপে ঢোকা পসিবল, ফুল প্রিপারেশন নিয়ে। এবং সে পরবর্তী 3 মাস কি খাবে ওর মধ্যেই থাকবে। এটা সে চাইলে প্লেনের ভাড়াটারা সহ সে যেতে পারে, কিন্তু সেখানে এই 24 লাখ 25 লাখ 20 লাখ খরচ করে ইউরোপে, লিবিয়ায় প্রাণ গেল, এইখান থেকে ওইখানে গেল, এইগুলোর দরকার নেই। এবং এটা ইজিলি পসিবল, অনেকেই গিয়েছে, অনেকে থাকছে, অনেকে ভালো করছে। জনাব মৃদু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম আজ আর্কিড ওভারসিসের যিনি পরিচালক জনাব মৃদুল ইসলাম মৃদুল, এবং তিনি একজন গণমাধ্যম কর্মী। তিনি যে বিষয়টি বললেন যে ইউরোপের বাজারে বাংলাদেশি সহ এশিয়ানদের জন্য বেশ বড় একটি বাজার রয়েছে, তবে দক্ষতা অর্জন করে ইউরোপের বাজারে গেলে অবশ্যই নিজের এবং ভবিষ্যতের জন্য অনেক বেশি সুরক্ষা হবে, সেই বিষয়টি আমরা আজকে শুনলাম। দর্শক, আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সৈয়দ রায়হান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।